তোমার বাড়ি কোথায় শ্রেয়া? এত সময় অবধি সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও এহেন প্রশ্নে শ্রেয়ার মাথা নত হয়ে গেল। যখনই কেউ এই প্রশ্নটা করে মনে হয় মরে গেলে কাউকে বলতে হবে না জীবনের চরম সত্যটা। তবুও সত্য তো সত্যই। শ্রেয়া চায় না নিজের পরিচয় লুকাতে। নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলে উঠল, আমার বাড়ি নেই স্যার, আমি এতিম। পা ভেঙে আসতে শুরু করলো বুঝি। শাড়ি আঁকড়ে ধরে ছুটে চলে গেল শ্রেয়া। দাঁড়ানোর মতো শক্তি হয়তো অবশিষ্ট রইল না মেয়েটার মন দেহে। প্রিয় চলে গেল ওর পিছু পিছু। তুর্য খানিকটা ব্যথিত হলো মেয়েটার বেদনা মিশ্রিত স্বরে। তবে খুবই ক্ষীণ সময়ের জন্য, তার স্থায়িত্ব থাকেনি বেশিক্ষণ। তুর্য ভাইয়া আয়ুষের ভাই, তাছাড়া ওনাকে আমি ছোট থেকেই চিনি। তোর জানার বাহিরে নয় এটা। বাবা ও আয়ুষের আব্বু খুবই ভালো বন্ধু। সেখানে থেকেই ওর বাড়ির মানুষজনদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। বিয়ের প্রস্তাবটাও আয়ুষের বাবা দেন। তুর্য ভাইয়াকে লেকচারার হিসেবে দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম। আমি জানতাম না উনি আমাদের পাশের ফ্ল্যাটের সে লেকচারার। পরে আয়ুষকে জিজ্ঞাসা করাই জানতে পারি। তারপর কথা হয়। উনি বেশ গম্ভীর, রকচটা স্বভাবের ছোট থেকেই। আয়ুষের থেকে অনেক জেনেছি ওনার ব্যাপারে। চাকরির রত অবস্থান, পরিবারের গল্প কিংবা ভাব এসব ওনার পছন্দ না। কেউ আপরাপ করলে ছাড় দেয় না, সে ব্যাপারে অনেক স্ট্রিক্ট তিনি। প্রফেশনের বাহিরে ওনার ব্যবহার ততটা খারাপ নন। আমি তাকে বলতে ভুলে গিয়েছিলাম, তুই কেন নিজেকে এতিম বলে গেলি শ্রেয়া? আমি আব্বু আম্মু কেউই হই না তোর? এত বছরেও আমাদের আপন করতে পারলি না? তুই না থাকলে আমার মাথার উপর ছাদ থাকতো না। তাই বলে এই না যে আমি এতিম, এই শব্দটা আমার জীবন থেকে মুছে যাবে প্রিয়। সত্যি বলতে কিসের শরম? শ্রেয়ার ধারালো কথা শুনে প্রিয় হাল ছেড়ে রুম ত্যাগ করলো। বিছানায় চুপটি মেরে বসেছিল শ্রেয়া। হাঁটুতে মুখ গুজে টুকরে কেঁদে উঠল। প্রিয়র প্রতি অভিমান সরে গিয়েছে, কিন্তু মাথা চারা দিয়ে উঠেছে আবারও সকল কষ্ট, না পাওয়ার অতৃপ্ততা। সবকিছু কঠিন কেন তার জীবনে? সহজলভ্য হতে পারল না? এভাবেই দুঃখে দুঃখে মরণকাল বুঝি ঘনিয়ে আসবে। আজও লেকচারার তুর্য চৌধুরীর ক্লাসটা হবে না, একজন দপ্তরি এসে জানিয়ে গেলেন। গত 3 দিন ধরে এটাই শুনছে শ্রেয়া। সেই রাতের পর তুর্যকে প্রিয় ও সে কেউ দেখেনি। হুট করে মানুষটা গায়েব হয়ে গেল। সেই সাথে দরজায় ঝুলিয়ে যায় বড় একটা লোহার তালা। রাস্তায় হাঁটতে হাঁটতে শ্রেয়া মিনমিন করে, কোথায় উধাও হলেন স্যার? ফাতেমা চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছেন। রহিমা আইস ব্যাগটা নিয়ে দৌড়ে এলো, মাথায় ঠেসে ধরল সাথে সাথে। এত জোরে রেখেছে মনে হলো ফাতেমা চৌধুরীর মাথার খুলে খুলে পড়ে যাবে। ব্যথায় চোখ মুখের আকার বিকৃত করে পুরো বাড়ি কাঁপিয়ে চেঁচিয়ে উঠল, রহিমা, বাইদান্নি, এটা কি করছস? মাথা ফাটায় লাইছস আমার? ওমা গো, চামড়া খসে পড়ে গেছে মনে হয়। সরি সরি আম্মা, আমার ভুল হইয়া গেছে। আমি চিন্তা করলাম আপনার মাথা গরম, তাই ঠান্ডা করবার জন্য বরফ লইয়া আইছি। আর ভুল হইব না। মাইয়া বিয়া দিয়া নানি হইয়া গেছস, এই বয়সে তোর আবার ভুল? নিকুচি করলাম তোর ভুলের, ফাজিল বেডি। সর আনতে, সহ্য হয় না তবু কাউরে। কোন নজর যে পড়লো আমার বাড়িটাতে। রহিমা মুখ বাঁকিয়ে ফাতেমা চৌধুরীর আড়ালে আবডালে ভেঙচি কাটল। চাপা স্বরে বলল, বুইরা বেটি নিজে বাড়িতে অশান্তি ডাইকে আনছে, আবার চাপা সারে। কার কোন নজর পড়ছে? বিয়ে না করলে মনে হয় জোর কইরে করাইব। জমের মতন ভয় পায় তুর্য বাবারে। মুখ ফুটে কিছু কইতে পারে না, সারাদিন খালি বিলাপ করে। শাশুড়ির চিৎকারের শব্দ শুনে ড্রয়িং রুম ছেড়ে তড়িৎ গতিতে ছুটে এলো ত্রিহা ও মেহরিমা দুজন। রহিমার দিকে এক নজর তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো ত্রিহা, কি হয়েছে? রহিমা এমন ভাব করলো যেন কিছুই জানে না। মৌনতা পালন করাই এখন তার বৈশিষ্ট্য ও মুখ্য কর্ম। মুখে কুলুপ এঁটে দাঁড়িয়ে আছে ঠায়। মেহরিমা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মা? প্রশ্নটা মাথা ব্যথার মাত্রা দ্বিগুণ করে দেয় ফাতেমা চৌধুরীর। তিনি আফসোসের স্বরে বলতে লাগলেন, আমার দুইটা বলিষ্ঠ শরীরের নাতি আছে বাড়িতে। আমি কি এখন তাদের বাচ্চা কাচ্চা না দেখা মরে যাইতাম বউ? এ কেমন অবিচার আমার সাথে?
শাশুড়ির ভংচং কথার মানে বুঝতে বেশিক্ষণ লাগলো না দু জায়ের। দুজনেই নীরব বাক্রুদ্ধ হয়ে পড়ে। তাদের চেহারা দেখে ফাতেমা চৌধুরী লাঠি আঁকড়ে ধরে দাঁড়ালেন। থমথমে কণ্ঠে বলে উঠলেন, আমারে ড্রয়িং রুমে লইয়া যাও বৌরা, আর ডাকো তোমাদের দুই পুত্রকে। ত্রিহা ও রহিমা ধরে ফাতেমা চৌধুরীকে নিচে নিয়ে আসলেন। পায়ের হাড্ডি ক্ষয়ে গিয়েছে ওনার, সিঁড়ি ভাঙতে কষ্ট হয় বেশ। সোফায় বসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পড়লেন। তুর্য কই বউ? মেহরিমা নিচু স্বরে জবাব দিলেন, ছেলেটা ঘুমাচ্ছে আম্মা। সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন ঘুমাচ্ছে? মিছিমিছি অসুস্থের বাহানা ধরে ওরে চট্টগ্রাম থেকে ঢাকামুখী করলাম পরে পরে ঘুমানোর জন্য। এলো 3টা দিন, অথচ গত 2 দিনই বাহিরে কাটালো। যা করতে হবে জলদি করতে হবে, কথাটা বলতেই হবে ওর সামনে। ডাকো ওরে। আপনি ডাকেন আম্মা, আমি পারবো না। সোজা সাপটা স্বগক্তি মেহরিমার। তুর্যের ডাক গম্ভীর মুখটাকে অনেক ভয় পায় এবাড়ির সকলে। বিশেষ করে ফাতেমা চৌধুরী একটু বেশি আতঙ্কগ্রস্ত হয়ে থাকে। এই বুঝি তুর্যর রাগে ক্রোধে চৌধুরী বাড়ির এক একটা প্রাচীর ভাঙতে শুরু করলো। বাড়ির এক একটা সদস্য তার রাগের সম্পর্কে অবগত। তাছাড়া পাগল অবস্থায় 2.5 বছর যা করেছে তাতে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তুর্যকে দেখলেই। ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর কেঁপে কেঁপে ওঠে। কি কও? তোমার পোলারে তুমি ডাকো, তোমারে তো কিছু বলবে না। তার আগে ওই অহমিকা না টহমিকা করে কল দাও এখানে আসার জন্য। আর চিন্তা করতে পারমু না, করতে করতে মাথা ব্যথায় ছিঁড়া যাইতাছে। ওদের একটা গতি না করে শান্তি পামু না আমি। ত্রিহা আর চোখে মেহরিমার দিকে তাকায়, ফোড়ন কেটে বলে, আম্মা, এটা কি উচিত হবে? তুর্য বিবাহিত, ওকে এ বিষয়ে অজ্ঞাত রেখে আরেকটা বিয়ে? ত্রিহা! সঙ্গে সঙ্গে চাপা গর্জন করলেন মেহরিমা। ঘটনার আকস্মিকতায় ফাতেমা রহিমা সবাই হতভম্ব। ত্রিহা চমকালো না, এটাই যেন হওয়ার ছিল। মুখভঙ্গি স্বাভাবিক নির্লিপ্ত। ক্ষমা করো আপা, কিন্তু ছেলেটার কাছ থেকে লুকোনো ঠিক হচ্ছে না। তুর্য যদি কখনো জানতে পারে ও বিবাহিত, বিয়ের পরের দিন ওর বউ পালিয়ে গিয়েছে, তাহলে কি হবে ভেবে দেখেছো? ছেলেটা আমাদের দিকে মুখ তুলেও তাকাবে না এত বড় একটা সত্য লুকানোর জন্য। তাছাড়া ওর জীবনের কয়েকটা বছর তিক্ত করে তোলার জন্য দায়ী অহমিকা। যার জন্য নষ্ট হয়েছিল সেই তো সঠিক করেছে, তাই না? ওই মেয়ে আমার ছেলের যোগ্য না, পাগল দেখে ছেড়ে চলে গিয়েছে। বিয়ের পরদিন নিকটাত্মীয় স্বজনরা থুতু ফেলেছে আমাদের উপর। আমার ছেলে পাগল এটাও লোকমুখে ছড়িয়ে গেল শুধুমাত্র ওই মেয়ের জন্য। তুর্যর পাগল হয়ে যাওয়ার বিষয়টা চাপা রেখেছিলাম সমাজের কাছে। যথেষ্ট সম্মান দিয়ে এতিময় মেয়েকে ঘরে তুলেছিলাম। চেয়েছি সমাজের চোখে উচ্চ স্থান দিতে, কিন্তু নিজ স্বার্থে আমাদের মুখে চুনকালি মাখিয়ে পালালো। কখনো ওই মেয়েকে ক্ষমা করব না আমি, কখনো না। এই বিষয়ে আর একটা কথাও কেউ বলবি না। যেই সম্পর্ক তুর্যর অগোচরে তৈরি হয়েছে তা ওর সামনে কোনো মতেই যেন না আসে। আমি চাই না অতীত টেনে ওর জীবনটা নষ্ট হোক। অহমিকা যেহেতু দিনরাত এক করে ওকে সুস্থ করে তুলেছে, ওর জীবনে থাকার অধিকারও অহমিকার। দ্যাটস ইট। মেহরিমা এক নাগারে কথাগুলো বলে তপ্ত নিঃশ্বাস ছাড়লেন। ওই মেয়ের নামটা শুনলে পর্যন্ত গা জ্বলে ওঠে। ত্রিহা তবুও থামল না, এক রোখা জেদ ধরে বলল, অন্যায় অন্যায়ই হয় আপা। একদিন না একদিন তুর্য সবটা জানবে, তখনকার জন্য প্রস্তুত থেকো। চোয়াল শক্ত হয়ে উঠল মেহরিমার। 4টেখানি কথা শোনাতে পারলেই বোধহয় স্বস্তি মিলবে, কিন্তু বাহিরের একটা মেয়ের জন্য বোনের মতো জায়ের সঙ্গে তর্কে জড়াতে চায় না। ত্রিহার স্বভাবতই অতিরিক্ত নরম মনের, তাই যে কারো জন্যই মায়া জন্মে যায়। ফাতেমা চৌধুরী নাক মুখ কুঁচকে বললেন, বাদ দাও এসব কথা, আর বলবা না ছোট বউ। যাও আয়ুষকে ডেকে আনো। ত্রিহা এক পা বাড়াতেই কর্ণধারে ভেসে আসে পুরুষালী গম্ভীর স্বর,
কি কথা বলার জন্য নিষেধ করা হচ্ছে চাচিকে? নেমে সেই সবার কণ্ঠনালী শুকিয়ে কাঠ। মেহরিমা সিঁড়ির দিকে চাইতেই চোখে পড়ে তুর্য নেমে আসছে। চুলগুলো পিছনে ঠেলে দিচ্ছে এক হাতে, গায়ে কালো একটা টি শার্ট জড়ানো। সবকটা সিঁড়ি অতিক্রম তুর্য সোফায় এসে বসল। সবার দিকে দৃষ্টি বলিয়ে দেখে মুখে ভয়ের ছাপ। কিন্তু কেন? সন্দিহান দৃষ্টি নিবদ্ধ রেখেই রহিমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল। কি হয়েছে? শুকনো ঢোক গিলে মেহরিমা কিছু বলতে নিলে ফাতেমা চৌধুরী ব্যগ্র গলায় বলে উঠলেন, আয়ুষের বিয়ের কথা কইতেছিলাম, ছোট বউ কইতাছে এখন না, প্রিয়র পড়া শেষ হলে বিয়ে করাই আনবো। পড়া শেষ হতে হতে আমার হাড্ডি থাকবো কিনা তাতে সন্দেহ, তাই এখনই বিয়ের কথা তুলতে কইতেছি। আজ বাদে কাল প্রস্তাব পাঠামু। তুমি না অসুস্থ দাদি? তুর্যের তীক্ষ্ণ প্রশ্নে স্থবির হয়ে পড়লেন ফাতেমা। বলার মতো সদুত্তর খুঁজে পাচ্ছেন না। একটা মিথ্যে কথা যে 100 মিথ্যে বাক্যে রচনা করে তা যেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। তুর্য নিষ্পলক তীর্যক নেত্রে চেয়ে আছে উত্তরের প্রতীক্ষায়। না, আর বিলম্ব করা যাবে না। করলেই চুরি ধরা পড়ার আশঙ্কা রয়ে যাবে। কান্না মিশ্রিত স্বরে বললেন, হ, অসুখে ভুগতেছি বইলা তোরার বিয়ে দেখে যেতে চাইতাছি। তোদের দুই বাইরে একটা একটা বউ দাঁড়ায় দিতে পারলেই শান্তি। আয়ুষী ছোট, সবে কলেজে উঠছে, ওরে লইয়া চিন্তা নাই। বিয়া করে দাদির আশা পূর্ণ করে দে না লেকচারার সাহেব। ফাতেমা চৌধুরীর শেষোক্ত কথাটাই অত্যাধিক আহ্লাদের ছাপ। তুর্যের ভ্রুচোরা কিঞ্চিত কুচকালো। অতি ভক্তি যে চোরের লক্ষণ সে আজ হাড়ে হাড়ে টের পেল। সোফা ছেড়ে উঠতেই একটা মেয়ে গটগট পায়ে সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। পরনে লাল রঙের সালোয়ার কামিজ, ঠোঁটে বিস্তর হাসি। রহিমার চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। বিড়বিড় করল, এই ওয়েস্টার্নের গাঠরি আজ দেশি পোশাকে? সূর্য যে আজ কোন দিকে উঠছে? মেয়েটার মাথায় কেশ উন্মুক্ত, ঘাড় ছুঁই ছুঁই। মেহরিমা এককাল হাসলেন অহমিকাকে দেখে। তন্মধ্যে আয়ুষও হাজির হয়েছে। চক্ষুদয় নিক্ষেপ করল সে তুর্যের দিক। ফর্সা চেহারা রক্তিম হয়ে উঠেছে। চোয়াল শক্ত, দাঁতে দাঁত চেপে ক্রোধ সংবরণের প্রয়াস চালাচ্ছে হয়তো। পরিস্থিতি এখন না সামলালে অবস্থা বেগতিক হয়ে দাঁড়াবে। অহমিকা এ সময় এখানে কেন বুঝতে পারছে না আয়ুষ। সে কিছু বলবে তার পূর্বেই অহমিকার দিক রোষপূর্ণ অগ্নিময় চাহনে নিক্ষেপ করে গর্জে ওঠে তুর্য। এই মেয়ে এখানে কি করছে? ওর সকল পেমেন্ট করা শেষ না? কি করছে এই বাড়িতে? আর বিয়ে? চট্টগ্রাম যাওয়ার আগে স্পষ্ট বলে গিয়েছে বিয়ে করব না আমি। বাহ, ফাতেমা চৌধুরী অভিনয় সেরা পুরস্কারটা আপনার প্রাপ্ত। চৌধুরী বাড়ির এক একজন চরম লেভেলের অভিনেতা অভিনেত্রী হয়ে উঠছেন দিনকে দিন। মিথ্যে অসুস্থতার বাহানা দিয়ে টেনে আনলে আবারও বিয়ের কথা বলতে। ছেলের কথার ধাঁচে মেহরিমা আতকে উঠলেন। মনটা কু ডাকছে তার। চট্টগ্রাম যাওয়ার পর থেকে ঠিকঠাক কথা বলছে না তুর্য ওনার সঙ্গে। কেমন এড়িয়ে চলছে। তুর্য সব জেনে যায়নি তো? না না, জানার আগে অহমিকার সঙ্গে জুটি বেঁধে দিতে হবে এবং জল বেশি দূর গড়ানোর পূর্বেই। তার দৃঢ় বিশ্বাস অহমিকার সাথেই সুখী হবে তুর্য। যে বিপদে থাকে সেই সারা জীবন পাশে থাকার ডিজার্ভ করে। অহমিকা ভুল করেছে। প্রায়শ্চিত্ত স্বরূপ নিজের সবটা দিয়ে তুর্যকে সুস্থ করে তুলেছে। তাই ওনার চোখে অহমিকাই সেরা। আমতা আমতা করে ডাকলেন, তুর্য শোনো। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। কাট কাট জবাব তুর্যের। কথাটা বলে এক মুহূর্তও দাঁড়ালো না সে। বেরিয়ে গেল চার দেওয়ালের মাঝ হতে। আয়ুষ ছুটে গেল পিছু পিছু। মেহরিমার মাথা চক্কর দেয়। পড়ে যেতে নিলেই অহমিকা দুহাতে জড়িয়ে রক্ষা করে তাকে। ক্রমাগত বিচলিত উত্তেজিত কণ্ঠে বলে, আন্টি ঠিক আছেন আপনি? মেহরিমার চোখ ভর্তি জল, গলায় কথা চড়িয়ে যাচ্ছে। ফুপিয়ে উঠলেন, আমার তুর্য আমাকে আপনি সম্বোধন করেছে অহমিকা। ও নিশ্চয় আমার সাথে রাগ করে আছে। রাগলেই তো এমন করে আমার সাথে। এটা ওর রাগের বহিঃপ্রকাশ। রাগলে আমাকে আপনি ডাকে, হঠাৎ এমন করছে কেন? সুস্থ হবার পর তো সব ঠিক ছিল। ছোটখাটো একটা ঝড় বয়ে গেল চৌধুরী বাড়িতে। রহিমা ঝড়ের নাম দিল অহমিকা। বাবার জরুরি তলবে ঢাকা শহরে ছুটে এলো প্রিয়। সাথে নিয়ে এলো শ্রেয়াকে। শ্রেয়া বারংবার বলছিল, আমি যাব না প্রিয়, তুই যা। কোচিং বন্ধ হলে
চাকরিটা হারাতে হবে। কিন্তু প্রিয় শুনলই না, উল্টে কোচিংয়ে গিয়ে কিছুদিনের ছুটি চেয়ে এক প্রকার টেনে হিচড়ে নিয়ে আসে ওকে। শ্রেয়া পুনরায় এই ইট পাথরের শহরে ফিরতে নারাজ ছিল, মন সায় দিচ্ছিল না। এখানে আসলেই পুরনো ক্ষত তাজা হয়ে যায়, লাল রঙে রঞ্জিত হয়ে যায় হৃদয়স্থল, অথচ সেই রক্ত কারো চোখে পড়ে না, জমাট বেঁধে কালশিটে রূপ ধারণ করে শুকিয়ে যায়, আবারও তাজা হয় ক্ষণে ক্ষণে। প্রিয়দের বাড়িতে কখনো আসেনি শ্রেয়া, প্রথমবার এলো। বিশাল বড় বাড়ি, এখানে এসে জানতে পারে কাল চৌধুরী বাড়ির লোকজন আসবে বিয়ের তারিখ ঠিক করতে। প্রিয় শুনে বিস্ময়ের শীর্ষে পৌঁছে যায়। আয়ুষের সাথে সারা দিন কথা হয়নি, হুট করে কেমনে কি প্রিয়র মা বাবার সাথে শ্রেয়ার পরিচয় হয়েছে চট্টগ্রামে, কিন্তু এখানে এসে কেমন অপরিচিত লাগছে সব কিছু, পরিবারের বাকি সবার সঙ্গে পরিচয় না থাকায়। প্রিয়র মামার বাড়ির লোকও এসে হাজির আজকে, সকলের আগমন আয়োজন দেখে মনে হচ্ছে কালই যেন বিয়ে। প্রিয় সারা ঘরময় পাইচারি করছে, চিন্তায় মস্তিষ্কে জং ধরে যাওয়ার অবস্থা। আয়ুষ ফোন তুলছে না, শ্রেয়া নিচে ওর মায়ের সাথে, মেয়েটাকে চেকে ধরেছে ওর মামি মা সবাই। বেশ পছন্দ হয়েছে শ্রেয়াকে সবার, মেয়েটার অবস্থা হয়তো নাজেহাল, ওইখান থেকে বের করে আনতে হবে ওকে, তার আগে আয়ুষের সাথে কথা বলা জরুরি। উদ্ভ্রান্তের ন্যায় একের পর এক কল করতে থাকে, একটা সময় কল রিসিভ হয়, বাড়িয়ে দেয় প্রিয়র মেজাজের উত্তাপ। কাল তোমরা আসবে বলনি কেন? এসব কি আয়ুষ? হঠাৎ কেন শ্রেয়াকে নিয়ে এসেছি আমি? ও যখন তোমার পুরো পরিবারকে দেখবে চিনে ফেলবে না? প্ল্যান সাকসেসফুল হওয়ার আগেই সব ভেস্তে যাবে। আয়ুষের মাথায় আকাশ ভেঙে পড়ল, মৃদু চিল্লিয়ে উঠল সে। হোয়াট? তুমি ওকে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি কি জানতাম কাল তোমরা আসবে? ওকে একা রেখে আসতে ভালো লাগে না, তাই এবার ধরে বেঁধে নিয়ে আসি। সারা দিন ফোন করেছি, ছিলে কোথায়? বাড়িতে ভেজাল লেগে গিয়েছে। ভাই আজকেই চট্টগ্রাম চলে যেতে চেয়েছিল, চাচির অনুরোধে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখেছি আরো 2 দিন থাকার জন্য। বাড়িতে এসে শুনি আব্বু তোমার বাবাকে কালকে বিয়ের ডেট ফিক্স করার জন্য যাবে জানিয়েছে। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না কি করব। তবে কোনোভাবেই শ্রেয়সী ভাইয়ের বউ, সেটা ভাইকে এখন জানতে দেওয়া যাবে না প্রিয়। না দেখেই পালিয়ে যাওয়া বউয়ের জন্য এক আকাশ সমান ঘৃণা তার মনে। প্রিয়র মা ও মামির মাঝের আসনে বসে আছে শ্রেয়া, তাদের দুজনের চারপাশে গোল করে বসেছে ছোট বড় সকলে, সবই মহিলা, ছোট বাচ্চা কাচ্চা যুবতী। বেশ বড় সড়ো প্রিয়র মায়ের কক্ষটা, সেখানেই বিছানা মেঝে যে যেখানে পারে বসে আছে, আড্ডা জমিয়ে তুলেছে। আড্ডা বাঙালি জাতির যেন এক অনিবার্য চাহিদা, কার না ভালো লাগে আড্ডা দিতে। চেনা পরিচিত লোক পেলে তা আরও জমে ওঠে। টপিক প্রিয়র বিয়ে নিয়ে, বাড়ির মুরব্বি, প্রিয়র ফুপাতো মামাতো ভাই যারা এসেছে, সব ছেলেরা ছাদে। আজ রাত তারা চন্দ্রিমার আলো গতরে মেখে ছাদেই গভীর নিদ্রায় তলিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করেছে। শ্রেয়ার মনে হচ্ছে কালই বোধহয় প্রিয়র বিয়ে। কত সব আয়োজন, শুধুমাত্র ডেট ফিক্সড করতে আসবে, তাতে কি রাজকীয় ভাবসাব। প্রিয় সত্যিই খুব ভাগ্যবতী, সবাই কত ভালোবাসে ওকে, সামান্য কিছুতেই কল্পনা জল্পনার শেষ নেই। এই যে আসছে পর্যন্ত ওর মামি মা কাজিনদের ওর বিয়ে নিয়ে কত প্ল্যান, কোথা থেকে শাড়ি কিনবে, বেনারসি নাকি লেহেঙ্গা পরলে প্রিয়র জন্য মানানসই হবে, আরও কত কি। এছাড়া আয়ুষের চোখেও দেখেছে ও অসীম প্রেম। বোনের মতন বান্ধবীর এত আনন্দে শ্রেয়া নিজেও আনন্দিত না এমন নয়, বরং একটু বেশিই মনটা শীতল প্রিয়র খুশিতে। কিন্তু এখন এত মানুষের ভিড়ে একদমই থাকতে ইচ্ছে করছে না। লং জার্নি করে আসার পরপরই ফ্রেশ হয়ে সেই যে এখানে এসে বসেছে, প্রায় ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়েছে। কোথাও গিয়ে একটু একান্তে কাটাতে মন স্পৃহা জাগছে শ্রেয়ার, তবে এভাবে গুরুজন রেখে উঠে যাওয়া চরম বেয়াদবি বইকি কিছুই নয়। কোনো ছুতো মিলছে না প্রিয়র গায়ে। শ্রেয়ার অন্তপুরের ডাক প্রিয়র কর্ণ অব্দি পৌঁছলো হয়তো। মেয়েটা দরজার সামনে এসে হাজির, উচ্চ আওয়াজে ডেকে বলল, শ্রেয়া, আয় খাবি? মা খাবার দাও আমাদের। সেই যে আসলাম এখনো না খেয়ে। মেয়েকে কঙ্কাল বানিয়ে বিদায়ের ফোন দিয়ে এটেছো বুঝি? সাথে আমার কলেজার বান্ধবীটাকেও। প্রিয়র আহ্লাদী কণ্ঠ শুনে তড়িঘড়ি করে আসর ছেড়ে উঠে দাঁড়ালেন রাশেদা। শ্রেয়াকে হাত টেনে উঠিয়ে বললেন, চল মা খাবি, আমার একদম খেয়াল ছিল না। দেখলি কথা বলতে বলতে ভুলেই গেলাম, নিচে হইতে সবাই খেয়ে নিয়েছে, তোরা কয়েকজনই বাকি।
প্রিয় সহ ওদের কয়েকজন কাজিন ঠোঁট টিপে হাসে। রাশেদা এমনই, কথায় একবার মশগুল হলে ওনার দিন দুনিয়ার খবর থাকে না। রাত কেটে নতুন প্রভাত ধরনে স্পর্শ করবে, তবুও ওনার কথার অন্তিম কাল আসবে না। কেউ কেউ তো অগোচরে পাঁচাল বলে বেড়ায়। বিশেষ করে ওনার শাশুড়ি কথায় কথায় সেই রাশেদের বিয়ের পর হতে ওনাকে বাচাল বলে সম্বোধন করে আসছে। তবে প্রিয়র বাবার স্ত্রীর এই গুণটা খুবই প্রিয় ও মন খারাপ। তার ভাষ্য মতে কথা ভিতরে চেপে রেখে গুমড়ে গুমড়ে মরবার চেয়ে অতিরিক্ত কথাই ভালো, এতে স্বাস্থ্যের ক্ষতি হবে না। সব সময় এমনটা করেন না রাশেদা। আপনজন কাছে পেলেই কথার ফুল ঝরে। শ্রেয়া পাতের ভাত নাড়তে নাড়তে মিহুস্বরে প্রিয়র উদ্দেশ্যে বলল, কাল এতিমখানায় যাবো একবার প্রিয়, চলে আসবো বিকেলের দিকে। এখন শুধু বিয়ের ডেট ফিক্সড করা হবে, আমি না থাকলে চলবে না। এখানে আসার পর মনটা আনচান করছে এতিমখানায় যেতে, শৈশবের স্মৃতি টানছে খুব। প্রিয় সবে এক নলা মুখে দিয়েছিল। শ্রেয়ার কথা শ্রবণ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাত গিয়ে আটকালো গলায়। নাকে মুখে কাশতে আরম্ভ করে মেয়েটা। অতর্কিতে এমন কাণ্ডে শ্রেয়া ভরকে গেল। পানির গ্লাস এগিয়ে দিয়ে পিঠে হাত ঢলতে ডলতে অস্থির হয়ে পড়ল শ্রেয়া। পানি পান কর। হঠাৎ কি হলো তোর? পানি নে জলদি। প্রিয়র দাদি বেচার মুখে বলে উঠলেন, এই মাইয়া এমনিতেই সব কিছুতে, এখন আবার তাড়াতাড়ি খাইতে গেছে কেন? দেরি করার মানুষ তাড়াতাড়ি করতে গেলে এমনই হয়। প্রিয়র চোখে মুখে পানি চলে এসেছে। দাদির দিকে ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি দেরি করি? হিংসে জল রুফাইয়া, আমার সুন্দর একটা জামাই হইব, বুঝি বুঝি, এই কারণেই আমার নামে মিথ্যা রটাও। তোর যেই একটা জামাই, চার চোখ লেকচারার, এমন লেকচারার আমার জীবনে কত আইসে গেছে পাত্তা দিলাম। তোর দাদা ম্যাজিস্ট্রেট আসিল বললা আব্বা জোর কইরে বিয়া দিছিল, না হলে তারেও গুনার টাইম আসিল না। দাদি নাতিনের খুনসুটি দেখে শ্রেয়া হাসি আটকে রাখতে পারল না। সবকিছু কত সুন্দর পরিপূর্ণ একটা পরিবার। ওর যদি এরকম একটা পরিবার থাকতো, বুকটা হাহাকার ধ্বনি তোলে বারবার। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসে। পরিবার, ভালোবাসা কিছুই পেল না, সব হাতের নাগালের বাহিরে যেন। চাইলেই কি চাঁদে যাওয়া যায়? শ্রেয়ার জীবনটা হয়েছে ঠিক এরকম। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আপনজন পরিবার কিছুই নেই এই তুচ্ছ জীবনে। আগেও বলতো, এখনো মনে মনে সহস্র কোটি বার আওড়ায়। প্রিয় পানির গ্লাস রেখে তীক্ষ্ণ চাহনিতে চেয়ে দেখে শ্রেয়ার অঙ্গভঙ্গি। মেয়েটার বিস্বাদ চেহারা ওর অন্তরাত্মা কাঁপায়। শ্রেয়া যদি কাল এ বাড়িতে না থাকে, তাহলে যা ভেবেছিল তার কিছুই হবে না। কত আর লুকিয়ে থাকবেও। প্রিয় চাই, মন থেকে চাই, অতীত তিক্ত হলেও শ্রেয়া সেটা আঁকড়ে ধরেই অভিনব রূপে রাঙিয়ে তুলুক নিজেকে। শুভ্র রং ভালো, কিন্তু সব সময় যে এটা মানায় না। প্রিয় চাওয়া হলেও শ্রেয়ার জীবনে রংধনু উঠুক। মেয়েটার নামে একটা আকাশ হোক, সেই আকাশে দিনের বেলায় রংধনু উঠুক এবং রাতে একটা থালা সমান চন্দ্র ও কোটি কোটি নক্ষত্র। তাই সে আয়ুষের বিরুদ্ধে গিয়ে নিজ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে। যেই মেয়ে বিবাহিত হওয়া সত্ত্বেও স্বামীর মুখ না দেখে কিশোরী জীবন ফেলে এসেছে, তিনটে বছর পেরিয়ে এসেছে, কাল দেখবে স্বামীর মুখ, শুভ দৃষ্টি হবে। দৃঢ় বিশ্বাস প্রিয়র কোনো একদিন দুটো হৃদয় মিলিত হবে, স্পন্দিত হবে সমান তালে। শ্রেয়া আজও ওকে বলেনি ওর অতীতের সত্যগুলো। প্রথম যখন আয়ুষের ফোন পেয়ে সাথে রিয়াকে নিয়ে সকল বাসস্ট্যান্ডে শ্রেয়াকে খুঁজে বেড়ায়, প্রিয় তখনও জানতো না শ্রেয়া নামের মেয়েটা আয়ুষের কি হয়, কেন খুঁজতে বলছে। আয়ুষ ওকে সচরাচর ফোন দিত না, কথাও হতো না। ঢাকা শহরে এলে মাঝে মাঝে সম্মুখে পড়ে গেলে দু একটা কথা বলতো। ওই নিশ্চুপ স্বভাবের পুরুষের দু একটা গম্ভীর কথাই যেন প্রিয়র হৃদয় উতলা করে তুলত। সেদিন যখন ফোন দিয়ে বলল, প্রিয় তোমার একটা সাহায্য লাগবে, আমাদের বাড়ির সম্মান রক্ষা করতে হবে, তখনই সে বিনা বাক্যে জানায়, যা বলবেন তাই করব আয়ুষ। আয়ুষ বলল, সব কটা বাসস্ট্যান্ড চেক করতে, যদি সম্ভব হয় একটা লাল টুকটুকে বেনারসি পরা বিধ্বস্ত মেয়েকে খুঁজে বের করে নিজের কাছে আশ্রয় দিতে হবে। লাল রঙের ড্রেস পরিহিতা একটা মেয়ের ছবিও পাঠিয়ে দেয়।
আয়ুষ কিছু উচ্চারণ করার আগে প্রিয় বুঝে নেয় এই মেয়েটাকে ওর জীবন দিয়ে হলেও খুঁজে বের করতে হবে। শত হলেও ভালোবাসার মানুষের যে আদেশ, তবে শর্ত ছিল এমনভাবে মেয়েটার কাছে নিজেকে উপস্থাপন করতে হবে ও যেন কখনো বুঝতে না পারে আয়ুষ কিংবা চৌধুরী বাড়ির কেউকে পাঠিয়েছে। সেদিন শ্রেয়াকে নিয়ে আসার পর সে জানায় ও তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসেছে। কেন পালিয়ে এসেছে, স্বামী কই, এসব জিজ্ঞেস করলেই চুপ থাকে মেয়েটা। পরিচয়ে জানাই ও এতিম, প্রিয় আর চোরাচুরি করেনি, বাকি সবটা আয়ুষের কাছ থেকেই শুনে নেয়। আয়ুষ ওকে কড়াভাবে নিষেধ করে দেয় শ্রেয়াকে যেন এ বিষয়ে আর জিজ্ঞেস করা না হয়। কোসমিন কালেও ভাবনায় আসেনি প্রিয়র চৌধুরী বাড়ির মানুষ এতিম একটা মেয়েকে এভাবে ঠকাবে। আয়ুষকে জিজ্ঞেস করলে বলে বিয়ের কথাও ঘৃণাক্ষরেও টের পায়নি। ইউনিভার্সিটি থেকে ট্যুরে গিয়েছিল রাঙামাটি, সেদিন ফিরল, এসে দেখে শ্রেয়াকে বধূরূপে। প্রিয় অচেনা মেয়েটার জন্য ভেবে কষ্টে জর্জরিত হয়ে পড়ে দিনকে দিন। কখন সে মেয়েটা ওর কাছের হয়ে গেল খবরও রাখেনি। সহমর্মিতা দেখাতে গিয়ে আপন মানুষ হয়ে উঠল পরিপূর্ণভাবে। তোর্য ভালো হওয়ার পর চট্টগ্রামে আসার ব্যাপারটা শুনে আয়ুষ ও প্রিয় চিন্তায় পড়ে যায়। শ্রেয়া তো নিজের হাজবেন্ডকে দেখলেই চিনে ফেলবে, তোর্য চিনবে না, এতে ওরা নিশ্চিন্ত। কারণ পাগলামির দিনগুলোর কোনো কিছুই তোর্যের মস্তিষ্ক ধরে রাখতে পারেনি। ওদের সেই চিন্তায় গরম জল ঢেলে আরো উত্তপ্ত করে তোলে শ্রেয়া। তোর্যকে দেখার পরও শ্রেয়ার না চেনার বিষয়টা ভাবিয়ে তোলে ওদের। একটা সময় ঠাউর করে নেয় সেই অমানিসায় শ্রেয়া নিজের স্বামীর মুখই দেখেনি। আয়ুষ বুদ্ধি করে প্রিয়র পাশের বাসা খালি আছে জানাই তোর্যকে। উদ্দেশ্য শ্রেয়ার প্রতি তোর্যের মনে অনুভূতি জাগানো। অজান্তেই হোক, কাছাকাছি থাকলে না জানা বউয়ের প্রতি অনুভূতি তো জাগবেই। কিন্তু তোর্য জেনে গেল সে বিবাহিত এবং অদেখা বউকে প্রচণ্ড ঘৃণা করে। এতেই সব কষ্ট বিফলে চলে গেল আয়ুষের। তোর্যের চট্টগ্রামে ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে নিয়োগ দিচ্ছে জেনে আশার আলো খুঁজে পেয়েছিল শ্রেয়াকে সসম্মানে চৌধুরী বাড়িতে ফিরিয়ে আনার। অথচ সেই আশার প্রদীপ নিভে যায় তার মনের কথা জানতে পেরে। যে না দেখেই বউকে ঘৃণা করে চোখের সামনে এলে কি করবে ভেবে কুল পায় না। ফলস্বরূপ আয়ুষ চায় শ্রেয়াকে আগে ভালো মেয়ে হিসেবে জানুক তোর্য। শ্রেয়া ঠিক কেমন মেয়ে নিজ চোখে দেখুক। শ্রেয়ার প্রতি পজিটিভ ভাবনা আসলেই তা আজ করে আয়ুষ জানিয়ে দিবে তোর্যকে এই মেয়েই তার বউ। কিন্তু শ্রেয়ার জানতে বাধা কই যে তোর্য স্যারি ওর স্বামী। প্রিয় কৌশলে ঠিক জানিয়ে দিবে শ্রেয়াকে। মেয়েটা অতীতের অধ্যায় না খুলতে চাইলেও তাতে সমস্যা নেই। শ্রেয়ার নরম ঝ্রেনঝিনে স্বর কানে আসলো পুনর্বার। ডাকলো প্রিয় বলে, বলল, কাল যাব আমি, রাগ করিস না প্লিজ। আর কবে ফিরি এই শহরে তার অনির্দিষ্ট। এসেই বা করব কি? আমার কোনো পরিচিত মুখের দেখা মিলবে না এখানে। কার টানে আসবো? মাদারের সাথে দেখা করে যাব। প্রিয় বিচলিত কণ্ঠে বলল, যেতে পারবি, তবে সকালে গিয়ে 12টার আগে চলে আসিস প্লিজ। তোকে ছাড়া আমি একা হয়ে যাব। সে কি, কোথায় যাবে শ্রেয়ামা? রাশিদার উৎকণ্ঠা। শ্রেয়া কাল বিলম্ব না করে প্রত্যুত্তরে জানালো, এতিমখানায় যাব আন্টি, চলে আসবো 12টার আগেই। প্রিয় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এটু হাতে শক্ত করে জড়িয়ে ধরল শ্রেয়াকে। অতীব খুশিতে গদগদ হয়ে মুখ ফুসকে বলে বসল, আমরা দুই বান্ধবী, দুই যা জানো, এমন করেই সবসময় একসাথে থাকতে পারি। শ্রেয়া কি ভুল শুনল? যা? প্রিয়কে ছেড়ে চোখ বড় বড় করে অবাক গলায় জিজ্ঞেস করল, যা? যা? প্রিয়র দ্বিরুক্তি। হ্যাঁ, তুই এখন এটা বললি না? প্রিয় মেকি হাসি ফুটিয়ে বলে উঠল, মুখ দিয়ে নটা বের হতে দেরি হয়ে গেছে, ওটা 2 চান হতো জানেমান। শ্রেয়ার সন্দেহাতীত দৃষ্টি দমে যায় মুহূর্তেই। প্রিয়র হাতটা ধরে নির্দ্বিধায় স্বীকার করে, আপন বলতে তোকেই চিনি প্রিয়। 3 বছর পর চেনা জায়গাটায় এসে খণ্ডিত হলো শ্রেয়ার হৃৎপিণ্ড। কাছের মানুষটা আর নেই। নেই মাদার বলে যাকে ডাকত সেই সুন্দর চেহারার মহিলাটা। হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছেন তিনি, প্রায় বছর 1.5 হবে। এসব শুনে শ্রেয়ার পায়ের নিচে মৃত্তিকার ফাটল শুরু হলো যেন।
কেঁপে উঠে ওর সমগ্র ধরিত্রী। কান্না চেপে রেখে বেরিয়ে আসে এতিমখানা থেকে। প্রায় ঘন্টা দুয়েক ছিল, এখন ফিরতে হবে। কোথায় ভাবলো মাদারের কোলে মাথা রেখে মায়ের সুগন্ধটুকু নেওয়ার সৌভাগ্য হবে। কিন্তু ভাগ্য বড়ই নির্মম, বলাই হলো না মাদার আপনার মারফতে সেই কোচিং সেন্টারে এখন আমি জব করছি। দিব্যি চলে যাচ্ছে জীবন। অব্যক্ত হয়ে রইল বাক্যটা। গেট থেকে বেরিয়ে সাদা ওড়নাটা মাথায় টেনে সিধা সড়ক ধরে হাঁটা ধরে শ্রেয়া। তখনই একটা গাড়ি সচরে ব্রেক কষে ওর সন্নিকটে পাশে। সহসা ধরাস করে উঠল শ্রেয়ার সমস্ত কায়া। তড়িৎ বেগে পাশ ফিরতেই ভেতর হতে ভেসে আসে কিছুটা পরিচিত রুক্ষ কণ্ঠস্বরের ডাক। শ্রেয়সী। শ্রেয়া হকচকালো আকস্মিক ডাকে। ভালো করে গাড়ির ভিতরে দৃষ্টি তাক করতেই মানুষটাকে দেখে যতটা না চমকালো, তার চেয়েও ভারী বিস্ময়াবিষ্ট হয়ে পড়ল আজ মিস অর মিসেস শব্দমালা শুনতে না পেয়ে। স্যার আপনি এখানে? শ্রেয়া বিস্ময় লুকিয়ে ধীর স্থির ভঙ্গিতে নম্র গলায় প্রশ্নটা করল। তোরচের মুখভঙ্গি ঠিক ঠাউর করতে পারছে না সে। দুই চোখ ঢেকে আছে কালো সানগ্লাসে, কিন্তু বুঝতে চাইছে, কারণ কারো দৃষ্টি নাপুছের সামনে আহম্মকের ন্যায় দাঁড়িয়ে থাকাটা ওকে ভীষণ অস্বস্তিতে ভোগায়। ভেতরে ভেতরে নিদারুণ যন্ত্রণার সৃষ্টি করে। এখনও ঠিক এমন হচ্ছে, হাত পা কাঁপছে, হাঁটু মুড়ে সড়কে বসে যেতে ইচ্ছে করছে। বড় বড় শ্বাস মুক্ত হচ্ছে প্রকৃতিতে নাসারন্ধ্র গলিয়ে। এসবের জন্য দায়ী একমাত্র গাড়িতে বসে থাকা সুদর্শন পুরুষ তুর্য স্যার। কেমন নীরবতা পালন করছে লোকটা। শ্রেয়া একবার ভাবলো আবারও প্রশ্ন করবে কিনা, কিন্তু ওকে আর কষ্ট করতে হয়নি। চোখ থেকে সানগ্লাস খুলে তুর্য নিচের অপর পাশের দরজা মেলে দিল। গম্ভীর স্বরে বলল, কাম ইনসাইড শ্রেয়সী। তবদা খেয়ে গেল শ্রেয়া। প্রথম প্রশ্নের জবাব নেই, অন্য কিছু বলল না। একদম সোজা গাড়ির মধ্যে ঢুকে যেতে বলছে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, এক পাও এদিক সেদিক করল না। ওর সেই নির্লিপ্ততা দেখিয়ে তুর্য রেগে মেগে বলল, তুমি কি বয়রা? কানে শোনো না? গাড়িতে আসো, প্রিয়দের বাসায় যাবে, একসাথে যাই। শ্রেয়া তড়িৎ গতিতে নতমস্তক তুলে চাইল। চমকিত কণ্ঠস্বর তার। আপনাকে কে বললো আমি প্রিয়র বাসায় যাব? তুর্য বিস্তর হাসল, সাবলীল কণ্ঠে বলে উঠল, গাধা তুমি হতে পারো, আমি নই। কথাটা শ্রবণ নালীতে পৌঁছানোর সাথে সাথে শ্রেয়া ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো। গাধা? গাধা বলে সংজ্ঞায়িত করলো ওকে? এই ছেলে ওকে ব্যঙ্গ না করলে কি শান্তি পায় না? কোনো স্যার নিজের স্টুডেন্টের সাথে এমন করে? শ্রেয়ার মানসপটে মুহূর্তেই উদয় হলো স্যার ছাত্রীকে গাধা বলতেই পারে। তবুও মানতে নারাজ সে, কিন্তু স্বভাবতই চুপচাপ নীরব চরিত্রের অধিকারিণী সে। ছোট থেকেই শিখেছে কেউ কেটে ফেললেও নিজের নিশ্চুপ চরিত্র দিয়ে মানুষটাকে বুঝিয়ে দিতে হবে, আমি আপনার মতন উগ্র নই। 8 বছর বয়সে এতিমখানায় এসে একা একা এতগুলো বছর পার করা সহজ ছিল না, বরঞ্চ কঠিন সাধ্য ছিল। প্রতিনিয়ত মধ্যরাত্রিতে ফুপিয়ে ওঠা অভ্যেসে পরিণত হয়েছিল। চক্ষু আয়নায় ভেসে উঠত মায়ের বিভৎস রক্তাক্ত লাশটা, বাবার নিজ থেকে করা সেই আত্মহত্যা। খালা ফুপি কারো বাড়িতে ঠাঁই না পেয়ে পুরো এক রজনী ছোটোখাটো এক ভাঙাচোরা চায়ের দোকানে প্লাস্টিকের বস্তা দিয়ে বানানো ছাউনির নিচে কাটিয়ে দেওয়ার চেষ্টা। সেই রাতটা কি সুন্দর ছিল? মোটেও না। এক দানব খুবলে খাওয়ার জন্য উদ্যত হয়েছিল। ক্রমশ এগিয়ে এসে স্পর্শ করতে চেয়েছিল রাতের ঘুটঘুটে আধারে। 8 বছর বয়সী সেই বাচ্চা মেয়েটা নিজের পবিত্র অঙ্গে কারো লোলুপ দৃষ্টি আটকাতে ব্যর্থ হলেও ছোঁয়া হতে নিজেকে রক্ষা করেছে। মদখোর মাতাল ব্যক্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে ছুটতে ছুটতে এসে মুখ থুবড়ে পড়েছিল আজকের চেনা এই এতিমখানার দুয়ারে। হাত পা কেটে রক্ত ঝরছিল, ছোট ছোট চুল বেয়ে গড়িয়ে যাচ্ছিল জল। গায়ের সাদা জামাটা কর্দমাক্ত হয়ে এলোমেলো বিশ্রী অবস্থা। সারা দিন না খেয়ে শরীর হেলে পড়ে সড়কে, উঠতে চেয়েও আর পারেনি।
একটা বয়স্ক লোককে দৌড়ে আসতে দেখে ও হাত বাড়ায়। পরক্ষণেই ছোট মস্তিষ্কে হানা দেয় ওই লোকটার মতো করে এই লোক ওর দেহে বাজে স্পর্শ মাখিয়ে দিবে হয়তো। শেষ রক্ষা পাবে না ভেবে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে অস্ফুট ডেকে ওঠে মা বলে। দু চোখের পাতা এক হয়, নতুন এক ভোরে আবিষ্কার করে নিজেকে এতিমখানার কোনো এক কক্ষের চার দেওয়ালের মাঝে। গাড়ির হর্নের তীব্র আওয়াজে শ্রেয়া নড়ে চড়ে উঠল। দৃষ্টি মেলে তাকালো তুর্যের দিকে। মনে পড়ল তুর্য তো আয়ুষের ভাই, আজ তো ওদের প্রিয়দের বাড়িতে যাওয়ার কথা। শ্রেয়ার তৎক্ষণাৎ মনে পড়ল রাশিদা বলেছিল প্রিয়র শ্বশুর বাড়িতে কে নাকি সর্ষে ইলিশ ভীষণ পছন্দ করে। এতিমখানা থেকে ফিরে যেন সে রেঁধে দেয়, কারণ প্রিয় মায়ের কাছে ওর সর্ষে ইলিশ রান্নার এতই প্রশংসা করেছে। সবাই চায় শ্রেয়সী আজকের মতন বিশেষ একটা দিনে এটা রান্না করুক। মেহমান সব এসে গিয়েছে হয়তো। শ্রেয়া ভাবল এখন দ্রুত যেতে হবে। তুর্য তখন সাধছে সুযোগটা কাজে লাগানো উচিত। কিন্তু আবার কেমন যেন অনুভব হচ্ছে। তুর্যের সান্নিধ্যে এক অন্যরকম অনুভূতি জাগ্রত হয় মন মাঝারে। অনুভূতিরা হৃদয়স্থলের পুরো পথ ধরে ছোটাছুটি আরম্ভ করে। মনে পড়ে পরপুরুষের সন্নিকট তার নিষিদ্ধ। আনত স্বরে বলল, আমি অটো রিক্সা ধরে চলে যাব স্যার, আপনি যান। তুর্যের রাগে চোয়াল ফুলে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে উঠল, আর একটা কথা বললে গাড়ি দিয়ে ধাক্কা মেরে হসপিটালাইজড করব। শ্রেয়া ভরকে গেল। চক্ষুদ্বয়ের আকার বড় হয়ে এলো। হুট করেই গলায় শুষ্ক অনুভব করে তুর্যের এহেন ক্রোধান্বিত স্বরে। মনে হলো এই দাঁতে দাঁত চেপে বলা স্বর পরিচিত, অতীব পরিচিত, কিন্তু সঠিক মনে করতে পারল না শ্রেয়া। কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে উঠে চুপচাপ ভঙ্গিমা বজায় রেখে পাশের সিটে বসা পুরুষকে ভয় মিশ্রিত স্বরে ডাকে, স্যার। বলো শ্রেয়সী। আবারও শ্রেয়সী ডাক। শ্রেয়ার অন্তঃস্থলে কম্পন ছড়িয়ে পড়ে। কেন তুর্য ওকে এই নামে ডাকে? সবাই শ্রেয়া ডাকে, তাহলে স্যারও কেন ছোট করে ডাকে না? শ্রেয়সী কেন ডাকতে হবে তার, তাও আজ মিস অর মিসেস বিহীন? শ্রেয়া যখন চিন্তা ভাবনার অতল সাগরে নিমজ্জিত, তখনই তুর্য ওকে ডাঙায় টেনে তুলল। বলল, মিস অর মিসেস ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে গিয়েছে। ভাবলাম সম্পর্কে তুমি আমার ছাত্রী, ছাত্রীর জন্য মিস অর মিসেস সম্বোধনের প্রয়োজন বোধ করছি না। আর এখানে কি করছিলে? গাড়ি স্টার্ট দিতে দিতে তুর্য প্রশ্ন করে। শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল, ভেজা কণ্ঠে প্রতি উত্তর করল, এতিমখানায় এসেছিলাম স্যার। তাৎক্ষণিক তুর্য ঘাড় বাঁকিয়ে এতিমখানার মরিচা আক্রমণ করা লোহার গেটটার দিকে নজর নিক্ষেপ করল। ভ্রুযুগল কিঞ্চিত ললাট ছুঁয়ে গেল নিমেষেই। শ্রেয়ার উদ্দেশ্যে লৌহস্বরে জিজ্ঞেস করল, তুমি এখানে থাকতে? শ্রেয়া বাহিরের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে স্মিত হাসে, বলে, জি স্যার। তুমি জানো এটা কার মালিকানাধীন? মাথা নাড়াই শ্রেয়া। মোলায়েম কণ্ঠে বলল, চৌধুরী বাড়ির, ফাতেমা চৌধুরীর নামে এটা। তুর্যের অথর কার্নিশ জুড়ে সুপ্ত হাসি। এটা যে ওদের এবং ফাতেমা চৌধুরী ওর দাদি, সেটা শ্রেয়া জানে না। সেটা বুঝতে পারল। কথা না বাড়িয়ে গাড়ি চালানোতে মন দিল সে। শ্রেয়া জানালার দিকে মুখ করে ভাবনায় মগ্ন। ওকে তুর্যের সঙ্গে দেখলে মানুষ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করবে, মিথ্যা রটাবে। তাই বাড়ি থেকে কিছু দূরত্বে নেমে পড়তে হবে। তাছাড়া সামনে দিয়ে যাওয়া যাবে না, এতে ঘর ভর্তি মেহমানের মুখোমুখি হতে হবে নিশ্চিত। যাদের কখনো দেখেনি, চেনে না, তাদের সাথে অকস্মাৎ একদম সম্মুখে পড়ে যাওয়ার ব্যাপারটা বড্ড বেশি পীড়া দেয়। এক্ষেত্রে শ্রেয়া ঠিক করলো ও প্রিয়দের বাড়ির পিছন দরজা দিয়ে ঢুকবে। পুরো রাস্তা কারোর সাথে কারো কথাবার্তা বিনিময় হয়নি। শ্রেয়া নিস্তব্ধ থাকলেও ইচ্ছে ছিল অঢেল স্যারের সাথে পড়া সম্পর্কিত কথা বলার। চুপ করে থাকাটা স্যারকে অসম্মান করা ঠিক ছিল ওর নিকট। কিন্তু তুর্যের গাম্ভীর্য কঠিন মুখভঙ্গি চোখে বিদ্ধেই যা বলবে ভেবেছিল তা যেন খোলা গগনপটে পাড়ি জমিয়েছে। অবশেষে প্রায় মিনিট 20 পেরিয়ে এলো প্রিয়দের বাড়ির নিকটস্থে। শ্রেয়া মাথায় ঘোমটা টেনে দ্রুত গতিতে বলে উঠল, স্যার গাড়ি থামান। গাড়ি থেমে যায়। শ্রেয়ার দিকে গাঢ় দৃষ্টিতে তাকাই তুর্য, দৃষ্টি প্রশ্নসূচক। তার চোখে পড়তেই শ্রেয়া আমতা আমতা করে বলে, আসলে আমি পেছন গেট দিয়ে যাব। ধন্যবাদ আপনাকে স্যার, আল্লাহ হাফেজ।
বাক্যগুলো উচ্চারণ করে 1 মিনিটও স্থির থাকলো না শ্রেয়া। গাড়ি থেকে নেমে চলে গেল অবিলম্বে। একটিবার ফিরে পর্যন্ত তাকালো না মেয়েটা। কিছু বলার সময় কিংবা সুযোগ কোনোটাই দিল না অপর মানুষটাকে। তুর্যের কপালে শিরা উপশিরা ভেসে উঠল, চোখ দুটো জ্বলে উঠল দপদপ করে। হাত মুঠো করে বুঝে ফেলল নেত্রদয়, ক্রোধে আওড়ালো। বেয়াদ্দব মেয়ে। প্রিয়দের বাড়ির কাঠামো ঠিক জমিদার বাড়ির মতন। লম্বা করিডোর পেরিয়ে প্রিয়র রুমে যেতে হবে। 2 দিকে 2টো সিঁড়ি, বসার ঘর একতলার এক কর্নারে। বেশ বড় বসার ঘরটা। ওইখান হতে বাহিরে কেউ চলাচল করলে অথবা রান্নাঘরে গেলে দেখা যায় না, কারণ লম্বা প্রশস্ত দেওয়াল আর দরজা একদম কর্নারে। দরজায় না দাঁড়ালে এদিকটার দেখা মেলে না। শ্রেয়া পিছন দরজা দিয়ে ঢুকে সোজা রান্নাঘরের দিকে অগ্রসর হলো। ওকে দেখে নতুন জামদানি শাড়ি পরিহিতা রাশেদা এগিয়ে এলেন। প্লেটে হরেক রকমের নাস্তা সাজাচ্ছিলেন তিনি ব্যস্ত হাতে, সাথে কাজের মহিলা ও প্রিয়র মামি। শ্রেয়াকে দেখে রাশেদা মুখ গোমরা করে বললেন, এত দেরি করে এলি? এই বুঝি বান্ধবীর প্রতি ভালোবাসা? ও তোর জন্য এখনো রেডি না হয়ে বসে আছে, বলছে তোর সাথে তৈরি হবে। এর আগে তুফান হয়ে গেলেও নিচে নামবে না, অথচ ওর শ্বশুর বাড়ির সবাই বসে আছে বসার ঘরে। তাড়াতাড়ি যা মা। সর্ষে ইলিশ রাঁধবো না আন্টি? ওটা রাতে করিস, তোর কাকা বলেছে আজ জোর করে হলেও সবাইকে রেখে দিবে। প্রায় 1 বছর পরে এসেছেন ওনারা, এখন যা। আচ্ছা। শ্রেয়া রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তারই পাশে উপরে যাওয়ার সিঁড়ি, আবার বসার ঘরের পাশ দিয়েও ধাপে ধাপে সিঁড়ি উপরের দিকে গিয়েছে। ওই পাশে সিঁড়ি বাছাই না করে রান্নাঘরের পাশেরটা যাওয়ার জন্য বাছাই করলো শ্রেয়া। প্রথম সিঁড়িতে পা রাখতেই কদিনের মুখস্থ স্বর কর্ণভেদ করলো। চক্ষু ফিরিয়ে তাকালো সেদিকে। তুর্য কানে মোবাইল ধরে গম্ভীর কণ্ঠে কথা বলে চলেছে। শ্রেয়া নজর সরিয়ে দিল। চলে যেতে নিয়ে নিজের অজান্তেই আবারও দৃষ্টি গেল সেদিকটায়। নিমেষেই স্থবির হয়ে পড়ে, কারণ অপর পাশের ব্যক্তিও চেয়ে তার দিকে তির্যক নেত্রে। কয়েক সেকেন্ডে থমকে গেলেও শ্রেয়া নিজেকে সামলে দ্রুত পদে ছুটে আসে প্রিয়র রুমে। এসেই মাথায় হাত। মেয়েটা গায়ে কালো একটা শাড়ি জড়িয়ে মুখে আধার নামিয়ে বসে আছে নিশ্চিন্তে। বুঝতে বাকি নেই তীব্র রাগের ফল। শ্রেয়া ব্যাগ থেকে আকাশি রঙের এমব্রয়ডারি কাজ করা একটা 3 পিস বের করে ছুট লাগালো ওয়াশরুমে। গোসল সেরে বেরিয়ে আসতেই প্রিয় উঠে দাঁড়ালো। শাড়ি ঠিক করে ওর কাজিনদের বলল জলদি মেকআপ করে দিতে। এতে হতবাক হতবম্ব এক একজন। এই তো কিছুক্ষণ আগেও মেয়েটা রেডি হতে নারাজ, অথচ এখন শ্রেয়া সেজে গুছে তৈরি হতেই কি ফুরফুরে মেজাজে সাজছে। এত ভালোবাসা বান্ধবীর জন্য? রাশেদা তড়িঘড়ি করে এলেন, জানালেন এখনই প্রিয়কে নিয়ে নিচে যেতে। আয়ুষ নিষেধ করে দিয়েছে শ্রেয়াকে যেন এখন মেহেরিমা চৌধুরীর মুখোমুখি না করে, তাহলে লঙ্কাকাণ্ড বাধ্যে মিনিট খানেক সময়ও ব্যয় হবে না। কথা মতো নিল না নিচে ওকে। অন্যান্য কাজিনদের সঙ্গে নিচে গেল। ত্রিহা ওকে নিজের পাশে বসিয়ে কপালে চুমু খেলো। অত্যন্ত পছন্দ তার প্রিয়কে। ছেলের বউকে আদরে ভরিয়ে রাখবে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কিছু সময় প্রিয়কে বড়দের মাঝে রেখে একটা সময় ত্রিহা বলল, আয়ুষ, তুর্য, আয়ুষী তোরা বাহিরে গিয়ে ঘুরে দেখ। এতক্ষণ বড়দের মাঝখানে থেকে হাঁসফাঁস অবস্থা ছিল আয়ুষের। মায়ের আদেশ পেয়ে চটজলদি প্রিয়র আঁচল ধরে বেরিয়ে আসলো। আয়ুষ ও তুর্য গেল ছাদে। তন্মধ্যে প্রিয়র কাছ থেকে আয়ুষী চলে গেল ওর এক কাজিনের সাথে বাহিরে বাগানের দিকে। এটাই মুখ্য সূচক, যতই কাছে যাবে ততই তো দূরত্ব ঘুচবে। নিজের এই কথাটাই আমল থেকে শ্রেয়াকে এক প্রকার জোর করে নিয়ে এলো ছাদে। আয়ুষ ও তুর্য ভার্সিটি বিষয়ক কথায় মশগুল ছিল। হুট করে ওদের হুড়মুড়িয়ে ছাদে প্রবেশ করায় চক্ষুদয় চলে গেল ওদের দিকে। তুর্য ঠোঁট বাঁকিয়ে বলল, যা, বউ নিয়ে ছাদের অপর পাশে কেটে পড়। আয়ুষ মাথা চুলকে হাসার চেষ্টা করল। প্রিয়র কাছাকাছি যেয়ে উপস্থিত দুজনের অলক্ষ্যে চোখ রাঙিয়ে হাত টেনে নিয়ে গেল ওকে ছাদের আর এক দিকে। এদিক হতে ওই পাশ দেখা যায় না। আয়ুষ রাগান্বিত স্বরে বলে উঠল, শ্রেয়াকে এনেছো কেন রে লতিফ? প্রিয় ফুঁসে ওঠে,
আমি লেট লতিফ? আনবো, 1000 বার আনবো, তাতে তোমার কি? কি একটু সময়ের দাম দেওয়া শিখেছে অমনি আমাকে লেট লতিফ ডাকে? এখানে কেউ আছে? ওরা যদি কাছাকাছি না আসে তাহলে তুর্য ভাই আমার শ্রেয়ার মায়াময়ী রূপ কেমনে দেখবে? কিন্তু কোনো কিন্তু না, আয়ুষীকে আমার এক কাছে নিয়ে গিয়েছে, আর সাথে কি মুরব্বীরা আসবে? চিল, 4 চোখ লেকচারার, চিল। প্রিয়র কথায় ফিক করে হেসে দিল আয়ুষ। শক্ত করে বুকে জড়িয়ে ধরল ওর নরম দেহখানি। এই মেয়েটার মাঝে শান্তি খুঁজে পাই আয়ুষ। তার অশান্ত মন শান্ত করার একমাত্র উপায় হিসেবে কাজ করে মেয়েটা। তোর্য নিষ্পলক চোখে দূরের রাস্তার দিকে চেয়ে আছে। প্রিয় এখানে এনে এমন পরিস্থিতিতে ফেলে দিবে টের পেলে ভুলেও পা বাড়াতো না শ্রেয়া। পা দুটো ফ্লোরে আঁকড়ে ধরে রোবট হয়ে যেত, তবুও আসতো না। চলে যাওয়ার নিমিত্তে পা ফেলতেই কর্ণগোচর হয় তীক্ষ্ণ স্বরের প্রশ্ন। পাগলের মার খেয়েছেন কখনো? মুহূর্তেই থরথর করে কেঁপে উঠল শ্রেয়া। সেই কাঁপুনি তীব্র গতিতে ছড়িয়ে পড়ে শিরায় শিরায়, অঙ্গ প্রত্যঙ্গে। গ্রীষ্মকালেও বিনা বার্তায় শীতের আগমন ঘটল যেন। তুর্য রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে এনে শ্রেয়ার দিকে ঘাড় বাঁকিয়ে চাইল। মেয়েটার ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম তার চক্ষু এড়ালো না। কপালে বলিরেখার ভাঁজ ফুটে উঠল। স্পষ্ট কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে শ্রেয়সী? এদিকে এসো। শ্রেয়ার পা চলছে না, ছাদের মেঝেতে আটকে গেছে যেন 2 পা। দেহে অল্প পরিমাণ শক্তিটুকুও অবশিষ্ট নেই। গলা উঁচিয়ে বলতে চাইল, স্যার আমি পাগল, ভয় পাই, খুব ভয় পাই, আমাকে ডাকবেন না স্যার। কিন্তু 2 অথর আলগা হলো না কিঞ্চিত মাত্র। মাথায় বারংবার চেকে বসতে শুরু করে বিবাহের প্রথম রাত্রের সেই বিষাক্ত স্মৃতিটুকু। মনে হলো এখনো 2 শক্ত হাত ওর গলা চেপে ধরেছে, হুঙ্কার ছেড়ে বলছে, খুন করব তোকে। শ্রেয়ার শরীর কাঁপলেও মনটা শক্ত রাখার প্রয়াস চালালো। কতকাল কাটাবে এই পাগলের প্রতি ভয় নিয়ে? এই ভয়ই তো ওর জীবনের সকল সুখ কেড়ে নিয়েছে, নিঃস্ব করে দিয়েছে ওকে। সেদিন নববধূ বেশে স্বামী পাগল জেনে পুরনো ক্ষত দগদগে না হলে ভয় কাজ না করলে কখনো এই শহর ছাড়তে হতো না। জীবন চিরকালের জন্য একা হয়ে যেত না। এই একটা ভয় কুড়ে কুড়ে খাচ্ছে ওর ভেতরটা। পুনর্বার ডাকলো তুর্য। সন্দেহাতীত দৃষ্টিতে তাকিয়ে রইল অনর। না কাউকে বুঝতে দিবে না শ্রেয়া নিজের দুর্বলতা। মনের জোরে এগিয়ে গেল তুর্যের দিকে, দাঁড়ালো মাঝে বিস্তর দূরত্ব রেখে। তাও অনায়াসে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুজনের কাছ হতে ভেসে আসা সুগন্ধি। একজনের ভেজা সিক্ত চুল থেকে শ্যাম্পুর করা গন্ধ, অপরজনের সুঠাম দেহ হতে পারফিউমের ঘ্রাণ। মিলেমিশে একাকার হয়ে দুজনের নাসারন্ধ্র প্রবেশ করছে অবলীলায়। হুট করে কেমন অনুভূত হলো শ্রেয়ার। দূরত্ব বাড়িয়ে দিল কিঞ্চিত। তুর্যতা অবলোকন করে হাসল, মৃদু হাসি। শ্রেয়া উন্মুক্ত অম্বরে একবার তাকালো। রোদের তেজে চোখ জ্বালা করে উঠল ওর। চোখের মণিকোঠা জলে টইটম্বুর হয়ে ওঠে। আবছা আবছা অন্ধকার ভিড় জমালো চারিদিকে। শ্রেয়া বুঝতে পারে দিবাকর তার চাহনি পছন্দ করেনি, তাই তো রশ্মি ছুঁড়ে ভস্ম করতে চাইল ওর কাজল মাখা আখি যুগল। তুর্য বাহিরে বের হলে পকেটে টিস্যু রাখে নিজের সঙ্গে সর্বদা। শ্রেয়ার মুখভঙ্গি পদক্ষেপ সবটাই সে লক্ষ্য করল। একটা টিস্যু বাড়িয়ে দিয়ে বলে, চোখের পানি মুছে নাও, ঠিক হয়ে যাবে। পরবর্তীতে ভুলেও আকাশের দিকে এমন করে তাকাতে যেও না, চোখের ক্ষতি হবে। তখন চাইলেও আপন কারো মুখ দেখার তৃষ্ণা কখনো মিটবে না তোমার। চোখ দুটো ভালো রাখো, হয়তো তোমার গাঢ় দৃষ্টিতে কারো ছবি আঁকা বাকি এখনো। তুর্যের কথা শুনে শ্রেয়া বিস্মিত হয়। কেমন রহস্যময় ঠেকলো শেষোক্ত বাক্যটা। সত্যিই তো ওর অনেক তৃষ্ণা নিজের স্বামীর চেহারাটা এক নজর দেখার, কিন্তু তা কখনো পূরণ হবে না। শ্রেয়া এত বছরে এটাও জানতে পারল না কেমন আছে পাগল মানুষটা। সুস্থ হয়েছে কি, আর হলেও কি ওদের বিয়ের কথা জানে? এমন শত শত প্রশ্ন শ্রেয়ার মস্তিষ্কে কিলবিল করতে থাকে প্রতিদিন প্রতিক্ষণ।
আর ভাবতে পারল না শ্রেয়া। খুবই সতর্কভাবে তুর্যের হাত থেকে টিস্যুটা নিতে গেল, তবুও ঘটে গেল এক অসতর্ক কাণ্ড। শ্রেয়া অপ্রতিভ হয়ে পড়ল, তরঙ্গ খেলে গেল শরীরের ভাঁজে ভাঁজে। টিস্যু নিতে গিয়ে ওর বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিল তুর্যের ঘনিষ্ঠ আঙ্গুল। তুর্য স্পর্শ অনুভব দূরে থাক লাগেওনি এমন ভাব করে সামনের দিক দৃষ্টি নিবদ্ধ করে। শ্রেয়া অতিশয় চমকে আড়ষ্ট। এত নির্লিপ্ততা! ক্ষণে ক্ষণে মুখের আদল পরিবর্তনের ক্ষমতা রাখে এই লেকচারার। চোখ ঠিক হলে সামনে তাকাও শ্রেয়সী। সুবোধ বালিকার ন্যায় শ্রেয়া প্রিয়দের বাড়ির পেছনের রাস্তায় চক্ষু মেলে তাকালো। দুই পাশে সারি সারি বিভিন্ন কাঠের গাছ, মাঝে পিচ ঢালা রাস্তা। সেই রাস্তার কিনারায় জীর্ণ শীর্ণ দেহ, রুক্ষ ও অবিন্যস্ত চুলের নোংরা কাপড় পরিধানকারী একজন লোক বসে আছে। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে সেই লোককে একদল বাচ্চা কাচ্চা ব্যঙ্গ করছে লাগাতার। কেউ কেউ আবার পাথর নিক্ষেপ করছে। লোকটাও পাথর নিয়ে বাচ্চাগুলোর দিক ছুটে যাচ্ছে। এতেই ভো দৌড় বাচ্চাগুলোর। শ্রেয়া শুষ্ক কণ্ঠনালী গড়িয়ে বেরিয়ে এলো। পাগল! তুর্য নিরলস ভঙ্গিতে সাই দিয়ে বলল, তাই মনে হচ্ছে, তাই তো তোমাকে জিজ্ঞেস করলাম কখনো পাগলের মার খেয়েছো কিনা। আমি একবার খেয়েছিলাম ছোটবেলায়, সময়টা তখন স্কুল জীবনের। বাসর রাতে স্বামী মারতে যাচ্ছিল, আবার মার খেয়েছে কিনা? প্রশ্নটা শ্রেয়ার নিকট অত্যন্ত হাস্যকর ঠেকল। আবার বিস্তর হাসিও ঠোঁটে ফুটতে চাইছে তুর্য স্যারের পাগলের হাতে মার খেয়েছে শুনে। আগ্রহ নিয়ে বলল, তারপর কি হলো স্যার? তুর্য কপাল কুঁচকে তাকালো, তীর্যক নেত্রে চেয়ে বলল, তারপর আমি তোমাকে বলতে অনাগ্রহী। এত বড় অপমান! শ্রেয়ার ভীষণ রাগ হলো। কেন জিজ্ঞেস করতে গেল এই ছেলেকে? ও তো প্রথম দিন থেকেই জানতো এই ছেলে নিজেই একটা পাগল। নয়তো সামান্য পানি পড়া নিয়ে সরি বলার পরও এত রিয়াক্ট করতো নাকি? আজব লোক। শ্রেয়া চলে যাবে, আর এক মুহূর্তও থাকবে না এখানে। তুর্যের সান্নিধ্য মানে সেকেন্ডে সেকেন্ডে শরীরে কম্পনের ছড়াছড়ি। অদ্ভুত হলেও এটা আজ করতে পেরেছে সে। তুর্যের কথাবার্তা ওর অভ্যন্তরে দাফন করতে চাওয়া অতীতের স্মৃতি জাগ্রত করে বাড়িয়ে দেয় ভয়ের মাত্রা। আর ভুলেও তার ধারে কাছে আসা যাবে না। আজ ওরা থাকলে সারাক্ষণ রুমে থাকার পণ করল শ্রেয়া। নড়বে না এক পাও। এই মুহূর্তে এখান থেকে প্রস্থান ঘটাতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচবে। শ্রেয়া বলল, আসি স্যার। কথাটা বলে আবারও তুর্যের উত্তরের অপেক্ষা করল না। গটগট পায়ে ছাদের দরজা অবধি আসতেই কর্ণগহ্বরে পৌঁছল তুর্যের ব্যথাতুর আর্তনাদ। আহ! শব্দ শুনল বিশদ, তবে তা খুবই ক্ষীণ ছিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও আর্তনাদে ঘুরে তাকালো শ্রেয়া। নিমেষে ওর হৃদয়ের গতি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। মুখশ্রী রক্ত শূন্য ফ্যাকাশে রূপ ধারণ করে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে এলো তুর্যের কাছাকাছি। হাতটা স্পর্শ করতে চেয়েও করল না। সম্মুখের মানুষটার ফর্সা হাতের উপরিভাগ ছিলে রক্ত ঝরছে। হাত থেকে দৃষ্টি উপরের দিকে তুলল শ্রেয়া। তুর্যের মুখের পানে উজ্জ্বল চেহারাটা অনুজ্জ্বল মলিন বিবর্ণ। এই তো এখনই রৌদ্রোজ্জ্বলে চকচক করছিল মুখটা। শ্রেয়া আর্তস্বরে বিচলিত কণ্ঠে বলে উঠল, স্যার কিভাবে কাটলো? রক্ত ঝরছে। ঝরুক। নির্বিকার অভিব্যক্তি তুর্যের। ঝরুক মানে? পাগল আপনি? মৃদু চেঁচিয়ে উঠল শ্রেয়া। তুর্যকে রেখে ছুটে এলো প্রিয়র রুমে। পুরো রুম তন্ন তন্ন করে ফার্স্ট এইড বক্সটা খুঁজে বের করে পুনরায় ছুটল ছাদে। তড়িৎ গতিতে ছুটবার তরুণ অবস্থা কাহিল ওর। এমনিতেই শরীর মন দুটোই দুর্বল, শক্তিহীন। কাল থেকে অনবরত ছোটাছুটির উপর দিন রাত কাটছে। তাতেও শ্রেয়ার দুঃখ নেই। সকল কষ্ট মনের দুয়ারে এসে থেমে যায় ওকে দুর্বল রাখতে। যত চাই শক্ত নারী হতে মন ততই ওর বিরোধিতা করে। এই যে এখন তুর্যের রক্তাক্ত হাত দেখে ওর মন খারাপ হচ্ছে। ফার্স্ট এইড বক্সটা তুর্যের দিকে এগিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার ব্যান্ডেজ করে নিন। তুর্য ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে শ্রেয়ার প্রস্তাবটা। মুখ ফিরিয়ে নিয়ে বলল, প্রয়োজন নেই, যাও এখান থেকে। শ্রেয়া এক চুলও নড়েনি। নিশ্চল থেকে উসখুস করে বলে উঠল, প্রয়োজন আছে। আপনার হাত থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে।
তুর্যের রাগের মাত্রা আকাশ ছুঁয়ে ফেলল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বেশ জোরেই চেঁচিয়ে উঠল। আমি বলেছি আমার সাহায্য লাগবে, আর কেমন সাহায্য করছো? ডান হাত কেটেছে, বাম হাতে ব্যান্ডেজ করতে পারবো? গাধা কোথাকার! শ্রেয়া বিমূঢ়তায় বাঘ হারা খুঁতখুত করতে করতে এগিয়ে গিয়ে তুর্যের রক্তাক্ত হাতটা আলগাভাবে ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না সে। ওর অভ্যন্তর চিৎকার করে বাধা দিয়ে যাচ্ছে ক্রমশ স্পর্শ করতে। কিছু বাধা মানতে নেই, বিশেষ করে যে বাধা অতিক্রম করলে পরোপকার হয়। সমস্ত ভালো মন্দ নিষেধাজ্ঞা দূরে ঠেলে একটুখানি স্রেফ একটু স্পর্শ করলো হাতটা, কিন্তু তুর্য ছাড়া মেরে ছাড়িয়ে নিল। কড়া গলায় বলল, একদম না, যাও তুমি। এত রাগ ভালো না স্যার। শ্রেয়ার প্রতিবাদী কণ্ঠস্বর। শ্রেয়া ছাদের রেলিংয়ের উপর বক্সটা রাখলো, নিজের হাতটা মেলে ধরে বলল, দিন স্যার, হাতটা দিন। রক চটার স্বভাবটা না হয় পরে দেখাবেন। ততক্ষণে প্রিয় ও আয়ুষ উপস্থিত। তুর্য হাতটা রাখলো শ্রেয়ার হাতের ওপর। এমন দৃশ্য চোখে বিদ্ধেই আয়ুষ ও প্রিয় একে অপরের মুখ চাওয়াচাই সেরে নিল। ইচ্ছে হলো না কাছে যেতে, কিন্তু তুর্যের হাতে রক্ত দেখে নিজেদের আটকাতেও পারল না। আয়ুষ বিচলিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে ভাই? শ্রেয়া রক্ত পরিষ্কার করে সাদা ব্যান্ডেজ হাতে জড়িয়ে নিচ্ছিল। আয়ুষের ব্যগ্র স্বরে লজ্জায় কাছুমাছু হয়ে গেল মুখখানা। সমস্ত বদন লজ্জার আবরণে ঢেকে যায়। অপ্রস্তুত হাতে তুর্যের ব্যান্ডেজ কোনো মতে সেরে প্রিয়র পাশে দাঁড়িয়ে পড়ল। আয়ুষ হাতটা ধরতে নিলেই তুর্য সরিয়ে ফেলল। নত মস্তকে থাকা শ্রেয়ার পানে চেয়ে রাশভারী গলায় বলল, স্পর্শ নিষেধ আয়ুষ। পরক্ষণেই গলার স্বর স্বাভাবিক করল, দেখলে এভাবে দেখো, ধরার কি দরকার? তুর্য হাত নেড়ে ছেড়ে দেখালো। তার কার্যকলাপে হতবাক আয়ুষ উদ্যোগী হয়ে জিজ্ঞেস করল, কাটলো কিভাবে? ইশারায় পাশে লেবু গাছটা দেখাই তুর্য। ভালোই বড়সড় একটা গাছ, টব থেকে ডালপালা বেরিয়ে ছড়িয়ে আছে। কাঁটাগুলো অনেক বড় বড়, লেবুও ধরেছে অনেক। এটার পাশে দাঁড়িয়েছিলাম, ভুলবশত হাত গিয়ে লেগে গিয়েছে। আমি নিচে যাই। কথাটা বলে থামল তুর্য। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে শ্রেয়ার দিকে তাকালো স্থির অবিচল দৃষ্টিতে। শ্রেয়া হকচকিয়ে চায়, কি মোহনীয় দৃষ্টি তুর্যের। সে চোখ সরিয়ে বেসামালভাবে এদিক সেদিক তাকাতে থাকে। তুর্য দুর্বোধ্য হাসল, বলল, ধন্যবাদ আয়ুষের শালি সাহেবা। তুর্য চলে যেতেই প্রিয় হেসে মিনমিন করে বলল, আয়ুষের শাড়ি আপনার বউ দুলাফাই। বাক্যটা এতই নিচু স্বরে আওড়ালো, শ্রেয়ার কর্ণপাত তো দূর, ও বুঝতেই পারেনি প্রিয়র দুই ওষ্ঠ নড়ছে। সে তো অন্য চিন্তায় নিমজ্জিত। খুব বেশি জোরে ছাড়া না মারলে লেবু গাছের কাঁটায় হাত লেগে এত গভীরভাবে চামড়া ছিলে রক্তপাত হওয়ার কথা না। নিশ্চয়ই জোরে লেগেছে। আয়ুষের চিন্তা কমানোর নিমিত্তে হয়তো তুর্য ভুল বাক্য সাজিয়েছে। এটাই হবে। প্রিয় ফ্যাসাদে পড়ে গেল। রুমের দরজায় উকি দিয়ে দেখে ওর রুমে আয়ুষী। শ্রেয়া ওর মায়ের রুমে গিয়েছে। আপাতত রাশেদ আর ডাকে। এখন যদি শ্রেয়া ও আয়ুষী মুখোমুখি হয়ে যায়, ভেবেছিল যে করেই হোক আজ এদের ভাগিয়ে দিবে। আয়ুষও চেষ্টা করেছে, কিন্তু পারল কই। উল্টে ওর বাবা মা ধরে বেঁধে রেখে দিয়েছে। আবার অন্যদিকে ভয় হচ্ছে মেহেরিমা চৌধুরীর চোখে শ্রেয়া পড়ে যায় কিনা। খানিক বাদেই সবাই দুপুরের খাওয়ার ডাক পড়বে। শ্রেয়াকে নিচে যেতে আটকাতে পারলেও এখান থেকে গায়েব করা অসম্ভব ব্যাপার। চিন্তায় যখন মাথার চুল ছিঁড়ে ফেলার উপক্রম, আয়ুষী বিছানা ছেড়ে টুপ করে চলে এলো ওর সামনে। ভাবি ডেকে টেনে রুমে নিয়ে গেল। শ্রেয়াকে ডেকে প্রিয়র আম্মু আয়ুষের জন্য বানানো আন্টিটা দেখালেন। খুশিতে গদগদ হয়ে বললেন, এটা ভালো হবে না রে মা, প্রিয়কেও দেখাইনি। ওর তো আবার তোর পছন্দসই জিনিসই ভালো লাগে, তাই ভাবলাম তোকে একবার দেখাই, ঠিক আছে? অনেক সুন্দর আন্টি, আমি এখন যাব? হ্যাঁ হ্যাঁ, আর শোন, একটু পরে লাঞ্চের জন্য ডাকা হলে প্রিয়কে নিয়ে নিচে চলে আসিস। মেহমান আছে ভেবে লজ্জা পাস না আবার। শ্রেয়া ঘাড় হেলিয়ে পড়ল। আচ্ছা। ও রুম থেকে বেরোতে নিবে তার পূর্বেই প্রিয়র মামি রুমে ঢুকলো, সাথে দুজন মহিলা। চেনা দুটো মুখ দেখে ভূতল কেঁপে উঠল শ্রেয়ার।
3 বছর, পাক্কা 3 বছর পর কিছু সময়ের পরিচিত হওয়া মানুষের চেহারা দেখল। শ্রেয়া হতবম্ব, কিং কর্তব্য বিমূঢ়। সামনের মানুষ দুজনেরও একই হাল। প্রিয়র মা হাসি মুখে এগিয়ে এসে বললেন, হ্যাঁ, আপনারা এখানে? শ্রেয়া, ওনারা প্রিয়র শাশুড়ি ও চাচি শাশুড়ি। অকস্মাৎ কিছু সত্য সামনে এলে মেনে নেওয়া কঠিন সাধ্য হয়ে পড়ে। হারিয়ে যায় বাক শক্তি। ত্রিহা চৌধুরী শ্রেয়াকে কিছু বলতে যাবে তখনই ওনার হাত চেপে ধরে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন মেহেরিমা সকলের অলক্ষ্যে অপচরে। শ্রেয়া হতবাক, চোখ তুলে তাকাতে অবধি পারছে না। মাথায় হাজারো রহস্য উন্মোচনের খেলা চলছে। প্রিয় পর্যন্ত জানে না ওর অতীত। চৌধুরী বাড়ির সঙ্গে সম্পর্কের কথা তাহলে তার পরিবার জানবে কেমন করে? বুঝল যথেষ্ট স্বাভাবিক থাকতে হবে ত্রিহা ও মেহেরিমা চৌধুরীর সামনে। তবে ওর ভিতরে তীব্র হতে তীব্রভাবে আক্রমণ করছে একটা কথা, একটা সত্য, এবং তা হলো তুর্য স্যারি তার সেই পাগল স্বামী তুর্য চৌধুরী। পোশাক দ্বারা আবৃত পিঠ বেয়ে ঘাম নেমে যাচ্ছে নিচের দিকে, একটু আধটু ভিজিয়ে দিচ্ছে আকাশি রঙের জামাটাও। রাশেদা মেহেরিমার দিকে চেয়ে হাসি হাসি মুখ করে বললেন, হাসুন আপা, দাঁড়িয়ে আছেন কেন? আর ও প্রিয়র বান্ধবী, আমার আরেকটা মেয়ে। শ্রেয়ার চোখ ছলছল করে উঠল। প্রিয়র মায়ের এই আপন পরিচয় দেওয়াটা ওকে বরাবরই অবাক করে। মনে হয় এই মহিলার ভালোবাসাটা ভেজালবিহীন, কোনো প্রকার স্বার্থ লুকায়িত নেই। অথচ সামনে অতি দামি বেশভূষায় হাজির মানুষটা সম্পর্কে ওর শাশুড়ি, যিনি একদিন ওকে চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে বলেছিল, এতিম মেয়ে গড়ে তুলেছি ছেলের অসহায় জীবন দেখে, কিন্তু তুমি আশানুরূপ কাজ করনি। এই না যে আমি এতিমদের পছন্দ করি না, কিন্তু তুমি আমার ছেলের অযোগ্য। তেতো হলেও সত্য, পাগল হয়েও যে ছেলে তোমার দিকে চোখ তুলেও তাকায়নি, সুস্থ থাকলে ধারে কাছেও ঘেঁষতে দিত না, আর সেই তুমি কিনা সবার সামনে আমার ছেলেকে পাগল প্রকাশ করে তুচ্ছ করে চলে গেলে। একবার গিয়ে দ্বিতীয়বার ফেরার মুখ তুমি রাখনি। রূপা কেমন করে বুঝবে স্বর্ণের কদর? তুমি তো রূপাও হতে পারোনি। সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করে ঘরে তুলব না। আমার ছেলে আমার প্রাণ, আর সেই প্রাণকে তুচ্ছ করেছো তুমি। শ্রেয়া কাল বিলম্ব না করে সালাম দিয়ে রুম ত্যাগ করে। রুম থেকে বেরিয়ে ছুটে যায় ছাদে। একপাশের দেওয়ালে পিঠ এলিয়ে চোখ বুজে নেয়। নিমেষেই তপ্ত নোনতা জল গড়ায় ফোটায় ফোটায়। নীরবে নিঃশব্দে কান্না। কিছু দুঃখ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া কিছু খুশি মিলে অশ্রুরূপে ঝরছে। ভাঙা গলায় বলল,